আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের যোগজীকরণ অধ্যায়ের তৃতীয় চ্যাপ্টার নিয়ে, অর্থাৎ 10C অধ্যায় নিয়ে। তোমরা জানো যে অলরেডি আমরা 10C অধ্যায়ের 2টা লেকচার কমপ্লিট করে ফেলেছি এবং ওই লেকচার 2টাতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে আমি এই 10C অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের সামনে যদি বই থাকে একটু বইটা নিয়ে নাও। তো আমার ক্লাসের রেফারেন্স বই হচ্ছে মাকসুদুল হাকিম স্যারের বই। আমি সেই শুরু থেকে মাকসুদুল হাকিম স্যারের বইটাই ফলো করতেছি। তো যদি তোমাদের কাছে এই বইটা থেকে থাকে তাহলে তোমরা কাইন্ডলি এই বইটা একটু ওপেন করে নাও। তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে এবং কোন কোন অঙ্কগুলো কমপ্লিট হলো সেগুলো তোমরা একটু মার্ক করে রাখতে পারবা। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি আজকের প্রথম অঙ্কটা। তো দেখো, আজকে যে প্রথম অঙ্কটা আমরা করব এটা মোটামুটি ইজি একটা অঙ্ক। দেখো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু ডিএক্স। তোমাদের আশা করি জানা আছে যে এর আগের 2টা লেকচার থেকে তোমরা জানতে পেরেছো। যারা এখনো 10C এর আগের 2টা লেকচার দেখোনি, কাইন্ডলি এই ভিডিওটা পজ করে আগের 2টা লেকচার একটু ভালো করে কমপ্লিট করে আসো, দেন এই লেকচারটা তোমরা ফলো করো। ঠিক আছে? তো তোমরা জানো অলরেডি যে আহ, এই 10C এর যতগুলো অঙ্ক আমরা এখন পর্যন্ত করেছি সবগুলো অঙ্কই আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করেছি। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেশন করেছি। ঠিক আছে? তো প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হলো যে একাধিক ফাংশন থেকে যে কোনো একটা ফাংশনকে চুজ করতে হয় এবং সবসময় ওই ফাংশনটাকে চুজ করতে হয় যেটাকে ডিডিএক্স করলে অপর ফাংশনটা পাওয়া যাবে। ঠিক আছে? যেরকম এখানে 2টা ফাংশন আছে, একটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু আর একটা হচ্ছে কজ এক্স বাই টু। এখান থেকে আমাকে ওই ফাংশনটা চুজ করতে হবে যেটাকে ডিডিএক্স করলে এইখানেরই অপর ফাংশনটা আমরা পাবো। তাহলে একটু দেখো ভালো করে খেয়াল করে, যদি আমরা এই সাইন এক্স বাই টু কে ধরে নিই তাহলে বলো তো ডিডিএক্স করলে কি আমরা কজ এক্স বাই টু পাবো না? অবশ্যই পাবো। এখন তুমি চিন্তা করতে পারো যে স্যার আমি যদি কজ এক্স বাই টু কে ধরে নিই তাও তো আমি সাইন এক্স বাই টু পাবো। বাট খেয়াল করে দেখো, এখানে কিন্তু সাইনের উপরে স্কোয়ার আছে। তুমি যদি এইটাকে ধরে নাও, ঠিক আছে, তুমি যদি কজ এক্স বাই টু ধরে নাও তাহলে ডিডিএক্স করলে সাইন স্কোয়ার এক্স বাই টু পেতে হবে। বুঝতে পেরেছ কথা? যদি তুমি কজ এক্স বাই টু ধরে নাও তাহলে সাইন স্কোয়ার এক্স বাই টু পেতে হবে, তা না হলে হবে না। ঠিক আছে? কিন্তু তুমি যদি সাইন এক্স বাই টু কে ধরে নাও তাহলে দেখো এই কমপ্লিট ফাংশনটা তুমি পাচ্ছ, বাট এটাকে ধরে নিলে এই কমপ্লিট ফাংশনটা পাচ্ছ না। তাই এখানে আমরা সাইন এক্স বাই টু কে ধরে নিয়ে ডিডিএক্স করব, তখন আমরা কজ এক্স বাই টু ডিএক্স পেয়ে যাব ইনশাল্লাহ। ঠিক আছে? তো চলো আমরা এখানে স্টার্ট করি। তোমাদের অঙ্কগুলো করার সিস্টেম আশা করি জানা আছে। ধরি, কাকে ধরে নিব আমি? সাইন এক্স বাই টু কে ধরে নিব, জেড। সাইন এক্স বাই টু কে জেড ধরে নিলাম। এখন তুমি উভয় পক্ষে ডিডিএক্স করো। উভয় পক্ষে ডিডিএক্স করলে সাইন সাইন এক্স এর ডিডিএক্স হচ্ছে কজ এক্স, অর্থাৎ কজ এক্স বাই টু। পরে আবার এই এক্স বাই টু এর ডিডিএক্স করতে হবে, কিন্তু এক্স বাই টু এর ডিডিএক্স কত তুমি জানো খুব ভালো করে, হাফ। ঠিক আছে? তাহলে আমি হাফটা সামনে লিখে দিলাম একবারে। ক্লিয়ার? ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। দেখো তো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? প্রথমে সাইন এক্স বাই টু এর ডিডিএক্স করেছি কজ এক্স বাই টু, তারপর আবার এক্স বাই টু এর ডিডিএক্স করেছি 1/2 বা হাফ। হাফটা সামনে লিখে দিয়েছি। দেখো এখন যদি আমি এখানে আড়াআড়ি গুণ করি, দেখো এখানে যদি আড়াআড়ি গুণ করি তাহলে হাফ কজ এক্স বাই টু ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কত? ডিজেড। তাহলে সুতরাং cos x by 2 dx equal to half dz। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এই যে cos x by 2 dx এর পরিবর্তে আমরা কি বের করে ফেললাম? হাফ dz বের করে ফেললাম। চলো আমরা এখন এখানে এটা রিপ্লেস করে ফেলি বা প্রতিস্থাপন করে ফেলি। ইন্টিগ্রেশন, দেখো এখানে আছে সাইন স্কোয়ার এক্স বাই টু, বাট আমি সাইন এক্স বাই টু কে জেড ধরেছি,
তাহলে এখানে কি হবে, অবশ্যই জেড স্কোয়ার হবে। ক্লিয়ার? ওকে, আর এইটা cos x বাই টু ডিএক্স এর মান কি বের করেছি, 1/2 ডিজেড। তাহলে এই হচ্ছে 1/2 সামনে আর ডিজেড এখানে। ক্লিয়ার? এখন তোমরা খুব ভালো করে জানো যে এই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা কোন ফর্মুলায় করব। কোন ফর্মুলায় করব বলো তো? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় করব। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি মনে আছে তোমাদের? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন জাতীয় ফাংশনের ইন্টিগ্রেশন করার ফর্মুলা। তো চলো আমরা করে ফেলি এখানে। তাহলে কি হবে, জেড টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান প্লাস সি। তাহলে দেখো এখানে নিচে কত, টু প্লাস ওয়ান মানে থ্রি। তাহলে এখানে আমি সামনে 1/6 লিখতে পারি, 1/6 জেড কিউব প্লাস সি। ক্লিয়ার? ওকে, এবার দেখো খেয়াল করো ভালো করে। এখন আমরা এই জেড এর ভ্যালু বসিয়ে দিব। জেড কাকে ধরে নিয়েছিলাম? জেড ধরে নিয়েছিলাম সাইন এক্স বাই টু কে। তাহলে 1/6 সাইন কিউব এক্স বাই টু প্লাস সি। জেড কিউব আছে, জেড এর জায়গায় সাইন এক্স বাই টু বসবে, উপরে কিউব, তাহলে সাইন কিউব এক্স বাই টু প্লাস সি। এখানে লিখে দেবা, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। আশা করি খুব ভালো করে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটা দেখি। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এই অধ্যায়ের, ঠিক আছে, এবং একটু ক্রিটিক্যাল অঙ্ক, একটু ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা। দেখো ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x ডিএক্স। তাহলে বলো দেখি, একটু চিন্তা করে বলো এখানে আমরা কোনটাকে ধরে নিলে কোনটা পাবো। তুমি বলতে পারো স্যার একদম সহজ কাজ তো, সাইন এক্স কে ধরে নিলেই তো কজ এক্স পাওয়া যাবে, বা কজ এক্স কে ধরে নিলেই তো সাইন এক্স পাওয়া যাবে। বাট জিনিসটা কিন্তু এরকম না, ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে ব্যাপারটা হচ্ছে, তুমি যদি সাইন এক্স কে ধরে নাও জেড, তাহলে তোমাকে এই কমপ্লিট ফাংশনটা পেতে হবে, অর্থাৎ কস টু দি পাওয়ার 4x পেতে হবে, তা না হলে হবে না। বা তুমি যদি কজ এক্স কে ধরে নাও তাহলে সাইন কিউব এক্স পেতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি রিপ্লেস করতে পারবা না। তুমি একটু করে দেখতে পারো চাইলে, ঠিক আছে। তুমি যদি সাইন এক্স কে ধরে নাও তাহলে কজ এক্স পাবা, এটা সত্য, বাট কস টু দি পাওয়ার 4x পাওয়া যাবে না। আর কস টু দি পাওয়ার 4x ডিএক্স না পেলে কিন্তু রিপ্লেস করা যাবে না। কথা বুঝতে পেরেছ? বা তুমি যদি কজ এক্স কে ধরে নাও তাহলে সাইন এক্স পাবা, এটা সত্য, বাট তুমি সাইন কিউব এক্স ডিএক্স না পেলে তুমি রিপ্লেস করতে পারবা না। একটু করে দেখো কাইন্ডলি, ঠিক আছে। তার মানে এইটাকে সাইন এক্স কে ধরে নিলে এই কমপ্লিট ফাংশনটা আসতে হবে, বা কজ এক্স কে ধরে নিলে এই কমপ্লিট ফাংশনটা আসতে হবে। তো এই এদের উপর যে পাওয়ার গুলো আছে সেই পাওয়ার গুলোর কারণে আসলে এখানে সমস্যা হয়ে গেছে। যদি মনে করো এখানে এই কজ এক্স পাওয়ারটা যদি না থাকতো, শুধু যদি কজ এক্স হতো তাহলে কোনো প্রবলেমই ছিল না, তাহলে আমরা সাইন এক্স কে ধরে নিতাম, কজ এক্স ডিএক্স চলে আসতো। বুঝতে পেরেছ? বা এখানে যদি কিউবটা না থাকতো তাও কোনো প্রবলেম ছিল না, একদম সহজ ছিল। কজ এক্স কে ধরে নিলে আমরা সাইন এক্স ডিএক্স পেয়ে যেতাম, রিপ্লেস করতে সুবিধা হতো আমাদের। বাট এই পাওয়ারগুলো এখানে প্রবলেম ক্রিয়েট করে ফেলেছে। তো এখন আমরা এই অঙ্কটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে, এই যে দুইটা পাওয়ার আছে বা দুই পাওয়ারের দুইটা ফাংশন, আমাদের যে কোনো একটা ফাংশনকে এখানে ভেঙে ছোট করে নিতে হবে। হয় এই ফাংশনটাকে বা এই ফাংশনটাকে ভেঙে কি করে নিতে হবে, ছোট করে নিতে হবে, ভেঙে ছোট করে নিতে হবে। এখন এটাকে আমরা দুইভাবে, এটাকেও ভাঙতে পারি আমরা, এটাকেও ভাঙতে পারি আমরা। তবে আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে, যে পাওয়ারটা ছোট, যে ফাংশনের পাওয়ারটা ছোট, ওই ফাংশনটাকে ভেঙে আরো ছোট করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ যে ফাংশনের পাওয়ারটা ছোট সেটাকে আমরা ভাঙবো। তাহলে আমরা কোনটাকে ভাঙবো? আমরা এখানে সাইন কিউব এক্স কে ভাঙবো, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। তাহলে দেখো আমরা কিভাবে ভাঙতে পারি সাইন কিউব এক্স কে। তোমাদের অনেকের মাথায় অনেক ধরনের চিন্তা ভাবনা হয়তো আসতেছে যে সাইন কিউব এক্স কে স্যার কিভাবে ভাঙবে বা কিভাবে ভাঙতে পারি আমরা। খুবই সহজ একটা সিম্পল ওয়েতে ভাঙবো। দেখো একটু, সাইন কিউব এক্স কে লিখলাম সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। দেখো তো কি করেছি, আশা করি বুঝতে পেরেছ। দেখো সাইন কিউব এক্স কে ভেঙে কি লিখেছি, সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স,
সাইন কিউব এক্স কে ভেঙে লিখেছি সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স। ওকে, এখন তুমি মনে মনে চিন্তা করতেছো যে স্যার এতে লাভ হলো কি? কি লাভ হলো? এখন কি আমি ধরে নিলে পাবো কোনোটা? আচ্ছা, একটু ওয়েট করো, ভেঙে নেওয়ার সুফলটা এখনই তুমি বুঝতে পারবা। তো খেয়াল করো, আমি এখন এই সাইন স্কোয়ার এক্স কে লিখে নিলাম 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। আশা করি তোমাদের কারোই এতে কোনো আপত্তি নাই। আশা করি তোমাদের কারোই এতে কোনো আপত্তি নাই। ইন্টু সাইন এক্স ডিএক্স। ওকে, দেখো তো এখন ভালো করে, এখানে এক্স হবে। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এখন সেই ভেঙে নেওয়ার সুফলটা বুঝতে পারবা। দেখো, এখন যদি আমি কজ এক্স কে ধরে নেই, তাহলে কি আমি কমপ্লিট সাইন এক্স ডিএক্স পাচ্ছি না? দেখো তো একটু ভালো করে, আমি যদি কজ এক্স কে জেড ধরে নিই, তাহলে কিন্তু এই দুইটা জেড দিয়ে রিপ্লেস হয়ে যাবে এবং এটাও রিপ্লেস হয়ে যাবে, কারণ কজ এক্স কে যখন আমি ধরে নিয়ে ডিডিএক্স করব, তখন আমি সাইন এক্স ডিএক্স পেয়ে যাব। ক্লিয়ার? জিনিসটা বুঝতে পেরেছো? তো এখন চলো আমরা এভাবে অঙ্কটা সামনের দিকে আগায় ফেলি। আশা করি ক্লিয়ারলি বুঝেছো তুমি। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি মূল টার্গেট ছিল যে সাইন কিউব এক্স কে ভেঙে আমি লিখবো সাইন স্কোয়ার, ঠিক আছে, আর সাইন স্কোয়ারকে আমি লিখবো 1 মাইনাস কজ স্কোয়ার, যাতে এটা কজ আছে এটাও যাতে কজ হয়ে যায়। কজ হয়ে গেলে আর এখানে একটা সিঙ্গেল সাইন চলে আসলে আমি কজকে ধরে নিলেই সাইন পেয়ে যাব। আসলে চিন্তাটা এভাবে এসেছে এখান থেকে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা এখন এখান থেকে ধরে নিই। কাকে ধরে নিব? কজ এক্স কে ধরে নিব। কজ এক্স ইকুয়াল টু জেড। এবার দেখো, যদি ডিডিএক্স করি তাহলে কি হবে? কজ এক্স এর ডিডিএক্স তোমরা জানো, মাইনাস সাইন এক্স, কিন্তু মাইনাস সাইন এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে সুতরাং সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড। দেখো ঠিক আছে কিনা? সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, আর গুণ করেছি। চলো এখন আমরা এখানে রিপ্লেস করে ফেলি। ইন্টিগ্রেশন, দেখো 1 মাইনাস, এখানে আছে কস স্কোয়ার, কসের পরিবর্তে হবে জেড, তাহলে এখানে হবে জেড স্কোয়ার। আর কস টু দি পাওয়ার 4 মানে জেড টু দি পাওয়ার 4। ওকে, ইন্টু, আর এই সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে কি হবে? সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে হবে মাইনাস ডিজেড, তাহলে মাইনাসটা সামনে, ডিজেড এখানে। এবার দেখো মাইনাস, এই জেড টু দি পাওয়ার 4 দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করো, তাহলে কি হবে? জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6। ওকে, এখানে হবে ডিজেড। এখন আমরা কি করব? এখন আমরা ইন্ডিভিজুয়ালি এইটার আর এইটার ইন্টিগ্রেশন করে ফেলবো। কোন ফর্মুলায়? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায়, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায়। তাহলে মাইনাস, বলো জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি হবে? জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5। কি কারো বুঝতে সমস্যা আছে কি? 5 কিভাবে? এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় কি হবে? 4 প্লাস 1, এখানে 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1। তো আমি একবারে লিখে ফেলেছি, উপরে 5 নিচেও 5, মাইনাস। একইভাবে বলো এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় করলে কি হবে? জেড টু দি পাওয়ার 6 প্লাস 1 অর্থাৎ 7 ডিভাইডেড বাই 6 প্লাস 1 অর্থাৎ 7। ওকে, প্লাস সি। এখন শুধু কাজ কি? এখন শুধু কাজ হচ্ছে জেড এর ভ্যালু বসানো। আমি পাশে লিখতেছি জেড এর ভ্যালু, সামনে মাইনাস থাকলো, মাইনাস দিয়ে গুণ করতেও পারো, নাও করতে পারো, টোটালি তোমার ইচ্ছা। তো দেখো এখানে কি হবে? 1/5 লিখলাম, এই যে নিচেরটাকে 1/5, আর এখানে জেড টু দি পাওয়ার 5। জেড মানে কত? জেড মানে হচ্ছে কস, সো এখানে হবে কস টু দি পাওয়ার 5x। এরপর দেখো মাইনাস 1/7, 1/7 হবে না? এই যে নিচে 7, আর এখানে জেড টু দি পাওয়ার 7, জেড মানে হচ্ছে কস, তাহলে কস টু দি পাওয়ার 7x প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। বুঝতে পেরেছ? এটাই তাহলে এই অঙ্কের আনসার। আশা করি খুব ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো পরের অঙ্কটা, এই অঙ্কটাও অনেকটা আগের অঙ্কের সাথে মিল আছে, ঠিক আছে? দেখো অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স কস কিউব এক্স, দুইটারই পাওয়ার কিন্তু সেম। এবং দেখো এখানে শুরুতেই যদি ধরে নিই তাহলে কোনো লাভ হবে না। সাইন এক্স কে ধরে নিলে কিন্তু আমি কস কিউব এক্স পাবো না, বা কজ এক্স কে ধরে নিলে কিন্তু আমি সাইন কিউব এক্স পাবো না। তাহলে এখানে পাওয়ারকে আগে ভাঙতে হবে, পাওয়ারকে কি করতে হবে? ছোট করতে হবে, ভেঙে পাওয়ারটাকে ছোট করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে দুইটারই পাওয়ার তো সেম, একটু আগে বলেছিলাম যে যেটা ছোট পাওয়ার ওইটাকে ভাঙাটা হচ্ছে উত্তম, ঠিক আছে? বাট এখানে দুইটারই পাওয়ার সেম, তো যেহেতু দুইটারই পাওয়ার সেম, তুমি যে কোনো একটাকে ভাঙতে পারো।
অ্যাজ ইউ উইশ, টোটালি তোমার ইচ্ছা। তুমি যে কোনো একটাকে এখানে ভেঙে নিতে পারো, সাইনকেও ভাঙতে পারো, কসকেও ভাঙতে পারো, টোটালি তোমার ইচ্ছা। ঠিক আছে। এর আগে মনে হয় আমরা সাইনকে ভেঙেছিলাম, এটা তো না হয় আমরা কসকে ভাঙি, সমস্যা নাই, যেহেতু দুইটারই পাওয়ার সেম। তো আমরা কসকে ভেঙে কি লিখতে পারি বলো? কসকে ভেঙে আমরা লিখতে পারি আগের অঙ্কটার মতো। কসকে ভেঙে লিখতে পারি আমরা কস স্কয়ার এক্স ইন্টু কজ এক্স। আশা করি বুঝতে পেরেছ, কজ স্কয়ার এক্স ইন্টু কজ এক্স। এখন আমরা এই কজ স্কয়ার এক্সটাকে কি লিখে দিব বলো? কজ স্কয়ার এক্সটাকে আমরা এখন কি লিখে দিব? এটাকে লিখে দিব 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো কোনটাকে ধরে নিব? এখন কোনটাকে ধরে নিব? অবশ্যই আমরা এখন সাইন এক্স কে ধরে নিব, সাইন এক্স। কারণ সাইন এক্স কে ধরে নিলে আমরা এই কমপ্লিট কজ এক্স ডিএক্স পাবো। সাইন এক্স কে ধরে নিলে আমরা কমপ্লিট কজ এক্স ডিএক্স পেয়ে যাব। তো চলো আমরা এখন সাইন এক্স কে এখান থেকে ধরে ফেলি। তাহলে ধরি সাইন এক্স ইকুয়াল হচ্ছে জেড। তাহলে বা বলো উভয় পক্ষে যদি আমরা ডিডিএক্স করি, সাইন এক্স এর ডিডিএক্স কি হবে? অবশ্যই cos x ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এখন আর আর গুণ করে ফেললে cos x dx ইকুয়াল টু কত? ডিজেড। ক্লিয়ার? চলো আমরা এখন এখানে রিপ্লেস করে ফেলি। ইন্টিগ্রেশন, এই সাইন কিউব এক্স কি হবে? এটা জেড কিউব হয়ে যাবে। 1 মাইনাস এখানে কি জেড স্কয়ার হয়ে যাবে। আর cos x dx কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডিজেড। এখন ঠিক আগের অঙ্কটার মতো জেড কিউব মাইনাস জেড টু দি পাওয়ার 5, আর এখানে হবে ডিজেড। তো বাকিটা কাইন্ডলি তোমরা নিজেরা কমপ্লিট করে ফেলো। ইন্ডিভিজুয়ালি জেড কিউবের ইন্টিগ্রেশন করবা, জেড টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করবা প্লাস সি, এরপর শুধু জেড এর ভ্যালুটা বসায় দিলেই হয়ে যাবে, ঠিক আগের অঙ্কটার মতো। ওকে, এবার দেখো নেক্সট অঙ্কটা। এটা একটা সিঙ্গেল ফাংশনের অঙ্ক। ঠিক আছে, দেখো ফাংশনটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 5x। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 5x। তো এই সিঙ্গেল ফাংশনের অঙ্কটা আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব? এখানে আমরা কাকে ধরে নিব? একটা কনফিউশন না এখানে? তো এখানে যেহেতু এটা সিঙ্গেল ফাংশন এবং পাওয়ারটাও কত বড় পাওয়ার, 5 পাওয়ার, তো এখানে আমরা আপাতত তো কাউকে ধরে নিতে পারতেছি না। তাই আমরা করব কি, এটাকে আমরা আস্তে আস্তে ভেঙে ফেলার চেষ্টা করি। চলো এটাকে আমরা আস্তে আস্তে ভেঙে ফেলি। তো দেখো আমরা সাইন টু দি পাওয়ার 5x কে ভেঙে কি লিখতে পারি? অবশ্যই আমরা এভাবে লিখতে পারবো, সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। ওকে, সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এখন কি করব? এখানে তো কস আসতে হবে। সব যদি সাইন থাকে তাহলে ধরে নেওয়া যাবে না। সব সাইন থাকলে কি ধরে নেওয়া যাবে? যাবে না, কস আসতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এই সাইন টু দি পাওয়ার 4x কে এভাবে লিখতে পারি না, সাইন স্কয়ার এক্স হোল স্কয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। এখন কি করব আশা করি তোমরা বুঝতে পারতেছ। এখন আমি এই সাইন স্কয়ার এক্স কে লিখব 1 মাইনাস কজ স্কয়ার এক্স হোল স্কয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। ক্লিয়ার? আচ্ছা দেখো কস কিন্তু চলে এসেছে। ওকে, কস চলে এসেছে। এখন চাইলে তুমি নির্দ্বিধায় ধরে নিতে পারো। এখন ধরে নিলে কিন্তু কোনো সমস্যা নাই। এখন তুমি নির্দ্বিধায় ধরে নিতে পারো। কাকে ধরে নিবা? cos x কে ধরে নাও। cos x কে ধরে নিলে কিন্তু আমি sin x dx পেয়ে যাব। cos x কে ধরে নিলে কি পেয়ে যাব? sin x dx পেয়ে যাব। তো চলো আমরা এখন cos x কে ধরে নিই। তাহলে ধরি cos x ইকুয়াল টু হচ্ছে z। তাহলে বলো cos x এর ddx কি হবে? অবশ্যই মাইনাস sin x, আর এই পাশে হলো dz বাই dx। তাহলে আমি ডিরেক্টলি লিখে ফেললাম sin x dx ইকুয়াল টু হলো মাইনাস dz। বুঝতে পেরেছ? আর আর গুণ করে মাইনাসটা ওই পাশে নিয়ে গেলাম, sin x dx ইকুয়াল টু মাইনাস dz। এবার চলো আমরা রিপ্লেস করে ফেলি। ইন্টিগ্রেশন 1 মাইনাস cos স্কয়ার x কি হবে? অবশ্যই z স্কয়ার হবে হোল স্কয়ার, আর এটার পরিবর্তে হবে মাইনাস dz। তাহলে মাইনাস সামনে, dz এখানে।
ওকে, এবার দেখো মাইনাস ইন্টিগ্রেশন, এখানে এটার আমরা এখনই ইন্টিগ্রেশন করব না, আমরা আগে এই উপরের স্কোয়ারটাকে ভেঙে নিই, অর্থাৎ এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করে নিই। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2z স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত হবে z টু দি পাওয়ার 4, ওকে, ডিজেড। ক্লিয়ার জিনিসটা? এখন আমরা ইন্ডিভিজুয়ালি এই ফাংশনের কি করব, ইন্টিগ্রেশন করব। বুঝতে পেরেছো জিনিসটা? তো চলো আমরা এখন ইন্ডিভিজুয়ালি যদি ইন্টিগ্রেশন করি, আমি উপরে মুছে দিলাম, দেখো একটু ভালো করে খেয়াল করো, সামনে মাইনাস, দেখো বলো 1 এর ইন্টিগ্রেশন কি হবে, তোমরা খুব ভালো করে জানো 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, তো এখানে তো এক্স হবে না, এখানে কি হবে, জেড হবে, এখানে এক্স হবে না, কি হবে, জেড হবে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড, লিখে দিলাম। পরে মাইনাস 2 তো বাইরে থাকবে যেহেতু এটা সহগ। এবার এই জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হবে, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে জেড কিউব বাই 3। বুঝতে পেরেছো তো? ওই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে কত, 3, আমি ডিরেক্টলি লিখে দিয়েছি, ওকে, প্লাস, এবার বলো দেখি জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি হবে, ডিরেক্ট জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5, ওকে, প্লাস সি। ক্লিয়ার আশা করি? এখন আমরা জেড এর ভ্যালু বসাবো, কার ভ্যালু বসাবো, জেড এর ভ্যালু, সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে গুণ করে দিই, অথবা গুণ না করলেও চলবে, সমস্যা নাই, তুমি মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে বাইরে রেখে দাও, সমস্যা নাই কোনো। জেড এর ভ্যালু কত, জেড এর ভ্যালু হচ্ছে কজ এক্স, তাহলে কজ এক্স মাইনাস এই মাঝখানটাতে 2/3 লেখা যাবে, অবশ্যই লেখা যাবে না 2/3, ওই যে নিচে 3 আর এখানে 2, তাহলে 2/3, আর এখানে জেড কিউব মানে কস কিউব এক্স, ওকে, প্লাস 1/5, আর এখানে জেড টু দি পাওয়ার 5, তাহলে কি হবে, কস টু দি পাওয়ার 5x প্লাস সি। ক্লিয়ার জিনিসটা? আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক, লিখে দাও। এবার দেখো নেক্সট অঙ্কটা, এটাও বেশ সহজ একটা অঙ্ক। দেখো ইন্টিগ্রেশন উপরে ডিএক্স আর নিচে হলো কজ স্কোয়ার এক্স রুট 10x মাইনাস 1। আচ্ছা তাহলে বলো এখানে আমরা কোনটাকে ধরে নিলে সুবিধা হবে, দেখো একটু খেয়াল করে, আমরা এখানে কোনটাকে ধরে নিলে এখানে আমাদের জন্য সুবিধা হবে, খেয়াল করো। দেখো আমরা যদি এখানে 10x মাইনাস 1 কে ধরে নিয়ে যদি ডিডিএক্স করি, তাহলে বলো তো 10x এর ডিডিএক্স কি হয়, তোমরা জানো সবাই 10x এর ডিডিএক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স, 10x এর ডিডিএক্স কি, সেক স্কোয়ার এক্স, আর 1 এর ডিডিএক্স হচ্ছে 0। তার মানে আমরা এইটাকে ধরে নিলে কি পাচ্ছি, সেক স্কোয়ার এক্স পাচ্ছি, আর সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 বাই কজ স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স মানে কি 1 বাই কজ স্কোয়ার, এই যে দেখো নিচে কজ স্কোয়ার আছে, তার মানে এখানে কিন্তু 1 বাই কজ স্কোয়ার আছে, বা আমরা বলতে পারি যে এখানে সেক স্কোয়ার আছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা 10x মাইনাস 1 কে ধরে নিব, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে 10x মাইনাস 1 কে ধরে নিই, 10x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে z। এবার উভয় পক্ষে ডিডিএক্স করো, ডিডিএক্স করো। 10x এর ডিডিএক্স কি হয় একটু আগে বলেছি, সেক স্কোয়ার এক্স, আর 1 এর ডিডিএক্স হচ্ছে 0, ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। এখন সেক স্কোয়ার এক্সটাকে লিখে দিলাম 1 বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। এটাকে লিখে দিয়েছি 1 বাই কজ স্কোয়ার, আর আর গুণ করে ডিএক্সটাকে এই পাশে লিখে দিয়েছি, তাহলে 1 বাই কজ স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে আমরা পেয়ে গেলাম ডিজেড, ওকে। এবার দেখো একটু, চলো আমরা এখানে এখন রিপ্লেস করি, আমরা এখন কি করব, এখানে রিপ্লেস করব। তো একটু ভালো করে খেয়াল করো এখানে, আচ্ছা এটাকে আমি একটু সাজায় লিখি আগে, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আমি একটু সাজায় লিখি জিনিসটাকে। দেখো আমি জিনিসটাকে এভাবে লিখলাম, 1 বাই রুট 10x মাইনাস 1 ইন্টু
1/cos² dx। আশা করি তোমরা আমার সাথে একমত হবা যেটাকে কিভাবে লিখেছি। ওকে, আচ্ছা, এখন দেখো, তাহলে ইন্টিগ্রেশন এখন আমরা রিপ্লেস করি। আমরা কাকে ধরে নিয়েছি? আমরা এইটাকে ধরে নিয়েছি। তাহলে এখানে কি হবে? রুট জেড হবে। হবে কি না বলো? রুট জেড হবে এখানে। আচ্ছা, তো এখন দেখো, আর এইটার পরিবর্তে কি বসবে? 1/cos² dx এর পরিবর্তে অবশ্যই কি বসবে? dz বসবে। অবশ্যই কি বসবে? dz বসবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু ভালো করে দেখো। এখন আমরা এই জিনিসটার ইন্টিগ্রেশন করব 1/√z। ঠিক আছে? এটাকে আমরা x⁴n এর ফর্মুলায় করতে পারি। 1/√z মানে কিন্তু z⁻⁻½ বলো ঠিক আছে কিনা? 1/√z মানে কি? z⁻⁻½ এখন চলো আমরা এটাকে x⁻n এর ফর্মুলায় ইন্টিগ্রেশন করে ফেলি। x⁻n তাহলে কি হবে? z⁻⁻½ প্লাস 1 ডিভাইডেড বাই -½ প্লাস 1 প্লাস সি। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। x⁻n এর ফর্মুলায় করেছি। তাহলে দেখো উপরে কি আসে? উপরে আসে z⁻½ আর নিচে আসে হাফ প্লাস সি। তো নিচের হাফটাকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে হবে 2। নিচের হাফটাকে উল্টিয়ে দিলে কত হবে? 2। আর z⁻½ মানে আমরা লিখতে পারি √z প্লাস সি। এবার আমরা শুধু z এর ভ্যালু বসিয়ে দিব। z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে 10x - 1। তাহলে 10x - 1 প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবার দেখো আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব এবং ক্যালকুলেশনের দিক থেকে এটা একটু ক্রিটিক্যাল একটা অঙ্ক। ছোট অঙ্ক, বেশি বড় না, বাট একটু ক্রিটিক্যাল লেভেলের অঙ্ক এটা। ঠিক আছে? তো দেখো যে ফাংশনটা আমরা দেখতেছি সেটা হচ্ছে উপরে আছে √10x আর নিচে আছে হলো sin x ইন্টু cos x। তো একটু চিন্তা করো, আমরা এখানে একটু ধরে নেওয়ার চিন্তাটা আগে আমরা করি যে এখানে কোনটাকে ধরে নেওয়া যায় দেখি একটু আমরা। দেখো, যদি আমরা 10x কে ধরে নিই তাহলে কি পাবো? 10x কে ধরে নিলে আমরা পাবো হচ্ছে ddx করলে 10x এর ddx কি? sec²x। তো এখানে তো sec²x নাই। sec² মানে হলো 1/cos²x। তো 1/cos আছে এখানে, cos² নাই, 1/cos আছে। যদি এটা cos² হতো তাহলে আমাদের জন্য একটু লাভ হতো, বাট তাও একটা প্রবলেম থেকে যেত, সেটা হচ্ছে sin x নিয়ে একটা প্রবলেম থেকে যেত। কথা বুঝতে পারতেছো? যে 10x কে ধরে নিলে sec²x পাওয়া যাবে, মানে 1/cos²। এখানে আছে 1/cos, বাট এখানে cos² থাকলেও একটু প্রবলেম ছিল, কারণ এই sin x কে আমরা রিপ্লেস করতাম কি দিয়ে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে 10x কে ধরে নিয়ে আপাতত দেখতেছি যে কোনো লাভ হচ্ছে না। যদিও আমরা এই sin x কে ধরে নিলে cos x পাবো, বা cos x কে ধরে নিলে sin x পাবো, কিন্তু এই 10x এর কি হবে? যদি নিচের দুইটা ফাংশনের মধ্যে যে কোনো একটাকে ধরে নেই, এটাকে ধরে নিলে এটা পাচ্ছি বা এটাকে ধরে নিলে এটা পাচ্ছি, কিন্তু এই উপরেরটা তো পাচ্ছি না। বুঝতে পারছো? রিপ্লেস করলে তো পুরো ফাংশনের সবগুলোকে জেড দিয়ে রিপ্লেস করতে হবে। সবগুলোকে কি দিয়ে? জেড দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা দেখতেছি এটা একটু মানে প্রবলেমের পর্যায়ে চলে গেছে অঙ্কটা, একটু ক্রিটিক্যাল লেভেলে চলে গেছে এটা। তো এটা এই জন্য আমি শুরুতে বলেছি যে ক্যালকুলেশন দিক থেকে এটা একটু ক্রিটিক্যাল অঙ্ক। তা আমরা একটা কাজ করতে চাচ্ছি যে যেহেতু আমরা দেখতেছি এখানে ফাংশন টোটাল 3টা, 1 2 3, এই জন্য আমাদের ঝামেলাটা বেশি হচ্ছে। যে এটাকে ধরে নিলে sec²x আসে, মানে 1/cos²। cos আছে এখানে, আমরা এটাকে cos²x যদি থাকতো তাহলে এটা নিয়ে প্রবলেম হয়ে যেত। আবার এটাকে ধরে নিলে এটা আসে, এটা নিয়ে প্রবলেম। আবার এটাকে ধরে নিলে এটা আসে, এটা নিয়ে প্রবলেম। বুঝতে পারতেছো? যে 3টা ফাংশন হওয়াতে এবং 3টা টোটালি ভিন্ন ধর্মী ফাংশন হওয়াতে একটু জিনিসটা ক্রিটিক্যাল হয়ে গেছে। তো আমরা দেখি এই ফাংশনটাকে একটু মডিফাই করে 2টা ফাংশনে কনভার্ট করে ফেলা যায় কিনা, বা একটু ছোট করে নেওয়া যায় কিনা। যাবে হয়তো। কেন জানো? কারণ সাইন আছে, কজ আছে, টেন আছে। তোমরা জানো যে সাইন, কজ আর টেনের মধ্যে খুব জটিল সম্পর্ক আছে। টেনের ভিতরেই দেখো, টেনের ভিতরেই কিন্তু সাইন আর কজ আছে, আছে না? টেনের ভিতরেই কি আছে? সাইন এবং কজ আছে। আবার আমরা সাইন এবং কজ দিয়ে চাইলে কিন্তু টেন বানাতে পারবো। তো চলো দেখি আমরা এটাকে কিভাবে ছোট করতে পারি। দেখো একটু ভালো করে খেয়াল করে যে ইন্টিগ্রেশন আমি উপরেরটাকে ঠিক রাখলাম, ওকে, উপরে 10x থাকলো।
দেখো এখানে আছে হচ্ছে সাইন এক্স। দেখো তো আমি এই সাইন এক্সটাকে টেন এক্স বানানোর জন্য এটার নিচে একটা কজ এক্স লিখলাম। আশা করি কারো কোনো আপত্তি নাই এতে। যে সাইন এক্সটাকে টেন এক্স বানানোর জন্য আমি নিচে কি করলাম, কজ এক্স লিখলাম বা কজ এক্স দিয়ে ভাগ করলাম। এখন নিচে যেটা দিয়ে ভাগ করছি সেটাকে কি ব্যালেন্স করতে হবে না? নিচে যেটা দিয়ে ভাগ করেছি সেটাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। তো আমি নিচে একটা কজ স্কোয়ার দিয়ে ভাগ করছি, তার মানে আমাকে এখানে একটা পাশে একটা কজ এক্স লিখতে হবে। বুঝতে পেরেছো কথা? নিচে যেহেতু আমি অতিরিক্ত কজ এক্স দিয়ে ভাগ করেছি, তাই এই কজ এক্সটাকে ব্যালেন্স করার জন্য একটা পাশে কজ এক্স লিখতে হবে। আর একটা কজ এক্স কিন্তু এখানে আগে থেকে ছিল, ঠিক আছে? তাহলে এখানে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি কজ স্কোয়ার এক্স। দেখো বুঝতে পেরেছো কিনা জিনিসটা? আশা করি বুঝতে পেরেছো। আমি এই সাইন এক্সটাকে কজ এক্স, এই টেন এক্স বানানোর জন্য কজ এক্স দিয়ে ভাগ করছি, ওকে? এবং এই কজ এক্সটাকে ব্যালেন্স করার জন্য পাশে একটা কজ এক্স লিখেছি, এবং এখানে আরেকটা পাশে কজ এক্স ছিল আগে থেকেই, তাহলে এখানে কত হবে, কজ স্কোয়ার এক্স। ওকে, দেখো কাটাকাটি করো, কজ এক্স দিয়ে কজ স্কোয়ার এক্স কে কাটলে এখানে একটা কজ এক্স থাকে, তাহলে সেই আগেরটা হয়ে যাচ্ছে সাইন এক্স ইন্টু কজ এক্স। দেখো এতে আমার কি লাভ হলো, দেখো এখনই বুঝতে পারবা। উপরে হচ্ছে রুট টেন এক্স, নিচেও কি আমরা টেন এক্স পাচ্ছি না, টেন এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স। এখন কিন্তু আমরা খুব সহজেই কাটাকাটি করতে পারি। দেখো তো কাটাকাটি করতে পারি কিনা। এই রুট টেন এক্স দিয়ে টেন এক্স কে কাটলে নিচে একটা রুট টেন এক্স থাকে, ঠিক আছে? দেখো তো ঠিক আছে কিনা। রুট টেন এক্স দিয়ে টেন এক্স কে কাটলে নিচে একটা কি থাকে, টেন এক্স থাকে। এখানে প্রত্যেকটার পাশে ডিএক্স হবে, আমি ডিএক্সটা লিখতে ভুলে গিয়েছি। আচ্ছা দেখো, তাহলে বুঝতে পেরেছো আশা করি জিনিসটা। রুট টেন এক্স দিয়ে টেন এক্স কে কাটলে কি রুট টেন এক্স থাকে না? যেরকম রুট এ দিয়ে এ কে কাটলে একটা রুটে থাকে, ওরকম রুট টেন এক্স দিয়ে টেন এক্স কে কাটলে একটা রুট টেন এক্স থাকবে। দেখো অঙ্ক আমার হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি কিন্তু দেখো এই টেন এক্স কে ধরে নিলে সেক স্কোয়ার এক্স আসবে, আর সেক স্কোয়ার এক্স মানে হচ্ছে ওয়ান বাই কস স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্স মানে কি ওয়ান বাই কস স্কোয়ার এক্স হয়ে গেল। তো চলো এখন আমরা ধরে ফেলি, যে ধরি কাকে ধরে নিব, টেন এক্স কে ধরে নিব, টেন এক্স ইকুয়াল টু জেড। এখন যদি আমরা উভয় পক্ষে ডিডিএক্স করি তাহলে কি হবে, সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে সুতরাং আমরা সেক স্কোয়ার এক্স কে লিখে ফেললাম ওয়ান বাই কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ক্লিয়ার? তো চলো আমরা এখন রিপ্লেস করে ফেলি। এখানে এখন আমরা কি করে ফেলবো, রিপ্লেস করে ফেলবো। উপরে মুছে দিলাম। আশা করি ক্যালকুলেশনটা খুব ভালো করে বুঝতে পেরেছো তোমরা, ছোট করার ক্যালকুলেশনটা। এবার দেখো ইন্টিগ্রেশন। দেখো একটা জিনিস খেয়াল করো, ওয়ান বাই কস স্কোয়ার ডিএক্স, ওয়ান বাই কস স্কোয়ার ডিএক্স, এই সম্পূর্ণটার পরিবর্তে কি হবে, ডিজেড হবে। ওকে, আর এই টেন এক্স এর জায়গায় কি হবে, জেড হবে। তার মানে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই রুট জেড ডিজেড। ক্লিয়ার এটা? ওয়ান বাই রুট জেড ডিজেড, বুঝতে পেরেছো? এই যে উপরে ওয়ান আর নিচে হলো রুট টেন এক্স মানে রুট জেড, এবং ওয়ান বাই কজ স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে কি হয়েছে, ডিএক্স ডিজেড হয়েছে। এখন আমরা এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করবো, একটু আগের অঙ্কের মধ্যে সেম এই ফাংশনটাই মনে হয় এসেছিল, একটু আগের অঙ্কে সেম এই ফাংশনটাই এসেছিল, ঠিক আছে? এটাকে কিভাবে লিখবো, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড ইকুয়াল টু কি হবে, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস সি। ক্লিয়ার? এখন তাহলে নিচে কি, দেখো উপরে হলো জেড টু দি পাওয়ার হাফ আর নিচেও হচ্ছে হাফ প্লাস সি, তার মানে টু রুট জেড। একটু আগে সেম এই ফাংশনটাই কিন্তু এসেছিল এই যে এখান থেকে। তাহলে আনসার কি হবে, টু রুট জেড মানে কত, জেড মানে হচ্ছে টেন এক্স প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। শেষ। আশা করি বুঝতে পেরেছ খুব ভালো করে এটা।